আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটবির জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডায়না। যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এরই মধ্যে রাত থেকে অভিযান চালিয়ে গাজীপুর সহ বিভিন্ন স্থান থেকে শতাধিক গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে গাজীপুর থেকে ৮২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। এছাড়া নোয়াখালীর হাতিয়া, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে যৌথ বাহিনী। প্রতিনিধিদের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে ধরতে সারা দেশে অভিযান চালানো হয়েছে। যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযানকে অপারেশন ডেভিল হান্ট নাম দেওয়া হয়েছে। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে পরিচালনা করা হচ্ছে এই অভিযান। রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুর জেলার 5টি থানা থেকে 46 জন ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে 25 জনকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, চিহ্নিত সন্ত্রাসী ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলাকারীদের গ্রেফতারে রাতভর অভিযান চালানো হয়। গত রাতে আমাদের এই অপারেশন ডেভিল হান্টের অভিযানে গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর জেলার 5টি থানার মাধ্যমে আমরা 40 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় 11 জন, তারপর আপনার কাপাসিয়াতে আছে 10 জন, এভাবে সর্বমোট 40 জনকে আমরা গ্রেফতার। এদিকে গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহতদের ঘটনায় 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অনেকে ভিডিও ছেড়েছে, ওদেরকে মারধর করার সময় উল্লাস করার ভিডিও ছেড়েছে। তো অপরাধীদের পরিচয় একদম ক্লিয়ার এবং অনলাইন মিডিয়াতে তা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে প্রত্যেককে যাতে বিচারের আওতা আনা হয় 24 ঘন্টার ভিতরে। এটা প্রশাসনকে তো আমরা কালকে 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম ও 3 পুলিশ সুপারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। খাগড়াছড়িতে অভিযান চালিয়ে 4 আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এছাড়া সারা দেশে অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হয়। ইমরুল কায়েস, আরটিভি। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। গাজীপুরে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি মাহবুব, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ডেভিল হান্ট অভিযান কেমন পরিচালনা হচ্ছে, আমি বলি গাজীপুর কিন্তু গতকালকে থেকেই যৌথ বাহিনী এবং পুলিশ সমন্বয়ে কিন্তু এই ডেভিল হান্ট অভিযান পরিচালনা করা হয়েছে, যার ফলে গত রাত্রে কিন্তু 83 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তবে আমি বলি যে গত শুক্রবার রাতে যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে, সেই হামলার ঘটনার পরপরই কিন্তু বৈষম্য ছাত্ররা যে গাজীপুর বিক্ষোভ মিছিল করেছে, সেই মিছিলের পর থেকে কিন্তু এই গাজীপুর যে জিএমবি কমিশনার রয়েছেন, তিনি কিন্তু সেই বিক্ষোভে এসে অংশগ্রহণ করে ছাত্রদেরকে বুঝিয়ে এবং অপরাধীকে গ্রেপ্তার করার আশ্বাস দেওয়ার পরে কিন্তু সেখান থেকে বিক্ষোভ মিছিল সরে যায় এবং তারপরেই কিন্তু সেখানে একটি ঘটনা ঘটে, বৈষম্য ছাত্রকে গুলি করা হয়। তারপরে থেকে গাজীপুর কিন্তু বেশ থমথমে পরিবেশ বিরাজ করেছিল। গতকালকে থেকে কিন্তু সেই অভিযানের পর থেকে কিন্তু এখন গাজীপুরটা মোটামুটি ঠান্ডা রয়েছে এবং থমথমে পরিবেশটা কিছুটা শিথিল আসছে। তবে আমি বলি যে পুলিশ সুপার জানিয়েছেন যে যারাই অপরাধের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আগামী 24 ঘন্টার ভিতরেই গ্রেপ্তার করা হবে বলে তিনি জানিয়েছেন। এই ছিল গাজীপুর থেকে ডেভিল হান্ট অভিযানের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শকের বিষয়ে আরো জানাতে হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। আমরা জানি যে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, তো হাতিয়ায় এখন পর্যন্ত আসলে কতজনকে গ্রেফতার করা হয়েছে আর অভিযান নিয়ে সাধারণ মানুষ আসলে কি বলছে জানাবেন? জি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে অপারেশন ডেভিল হান্ট গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল বিকালে অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ বাহিনী হাতিয়াতে অভিযান চালিয়ে 1 ইউপি চেয়ারম্যান সহ 7 জনকে আটক করছেন। তাদের মধ্যে 5 জন ডেভিল হান্টের আওতায় অভিযান দিয়ে পরিচালনা করে আটক করা হয়েছে, আর 2 জন অন্য মামলার আসামি, তাদেরকে একই অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে আটককৃতদের মধ্যে একজন সরিষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আজাদ সহ
বাকিরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। ইতিমধ্যে এই গ্রেপ্তারের বিষয়ে নৌবাহিনীর পক্ষ থেকে একটি ফেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে আটককৃতরা সবাই 6 তারিখে ছাত্র জনতার উপরে হামলা সাবেক সংসদ মোহাম্মদ আলীর বাসা থেকে হামলার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী এবং নৈরাজ্যের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে তাদের কাছ থেকে দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করেছে। তাদেরকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। হাতিয়া থানার মাধ্যমে আজকে বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। নৌবাহিনী থেকে দেওয়া প্রেস রিলিজে আরও উল্লেখ করেছে তাদের মধ্যে ইতিমধ্যে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা জানেন যে 5 আগস্টের পরে হাতিয়াতে উপকূলীয় এলাকা হওয়ায় এখানে নৌবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। ইতিমধ্যে হাতিয়াতে আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী অভিযানে অস্ত্র উদ্ধার সহ অনেক সন্ত্রাসী এবং জলদস্যু গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আমি কথা বলছি হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একামাল আজমান হুদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া ডেভিল হ্যান্টের বিষয়ে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোস্টগার্ড, পুলিশ এবং নৌবাহিনীর এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। এ ছিল আমার কাছে হাতিয়া থেকে অপারেশন ডেভিল হ্যান্টের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে গাজীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে কালিয়াকৈরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুরে উপজেলা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা জানায় শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা এবং শনিবার সন্ধ্যায় আরেক শিক্ষার্থীর উপর গুলিবর্ষণ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এর প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ কালিয়াকৈরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছে। এ সময় কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাত্র জনতার ওপর গুলি ও বোমা বিস্ফোরণ এবং স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ আওয়ামী লীগের 35 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। সকালে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় মামলাটি দায়ের করেন। এতে সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করতে আসামিরা গত 4 আগস্ট দুপুরে ফকিরহাটের গোলচত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এছাড়াও সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেন। নোয়াখালী সোনাইমুড়িতে পুলিশের নির্যাতন ও চিকিৎসার অভাবে নিহত যুবদল নেতা আব্দুর রহমানের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে তারেক রহমানের পক্ষে এ আর্থিক সহায়তা দেন উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত 13 জানুয়ারি নিজ বাড়ি থেকে ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানকে আটক করে যৌথ বাহিনী। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নোয়াখালী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিছিল, মিটিং, সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। গেল শুক্রবার রাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে চায়ের দোকানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বাগবিতণ্ডার জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও 8 শিক্ষার্থী আহত হন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরীর বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রাতে নগরীর দক্ষিণ কাট্টলির উত্তর সরাইপাড়া লোহারপোল এলাকায় কাউন্সিলরের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। মোর্শেদ আক্তার চৌধুরী পরিবারের অভিযোগ, 30 থেকে 45 জনের একদল লোক বাড়িতে ঢুকে ভাঙচুর করে টাকা পয়সা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়। ঘটনার সময় পুলিশকে ফোন করলেও সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন পরিবার। তবে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এদিকে রাজবাড়ীর পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে ছাত্র জনতা।
মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, হাওরের মাছের প্রজনন বৃদ্ধি করতে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। সেই সঙ্গে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। সকালে মৌলভীবাজারের বাইক্কা বিল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাওরের পাশে হাজিপুরের বসবাস করা মৎস্য ও কৃষির সঙ্গে জড়িত শতাধিক উপকারভোগীদের সাথে কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর আবু নাইম মোহাম্মদ আব্দুস সবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রথমে বলবো, যারা পাখি শিকার করে আনন্দ পেতে চান তাদেরকে আমি হাত জোর করে মানা করব যে এই আনন্দ থেকে নিজেদেরকে বিরত রাখে। কিছু পাখি শিকার করে কী লাভ তাদের, তো সেটা আমরা করবো। এটার আইনি কিছু ব্যাপার আছে যেটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে নাই, এটা হয়তো বন মন্ত্রণালয় করতে পারবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায় তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলে শহীদ মির্জা আবু রায়হান জগলুর 38তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, জনগণের জানমালের ক্ষতি হবে এমন কোনো কর্মকাণ্ড বিএনপি সহ্য করবে না। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কুমিল্লার মুরাদনগরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামাতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল, তারা ক্ষমতায় থাকতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। মূলত তাদের পালাতে হয়েছে নিজেদের অপকর্মের কারণে। এ সময় মুরাদনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু নাসর মোহাম্মদ ইলিয়াস, লয়ার্স কাউন্সিল সভাপতি ও সাবেক চাকসু ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের স্মরণে প্রতি বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ দিবস পালন করা হবে। শনিবার রাতে প্রশাসনিক ভবনে সিন্ডিকেটের 110তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী এ তথ্য জানান। এছাড়া সভায় শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের দিনটিতে ক্লাস পরীক্ষা বন্ধ, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের হল ভাড়া ও উন্নয়ন ফি মওকুফ সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয় 24 এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম শহীদ ফেলানী হল করা হয়েছে। এদিকে ডক্টর ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউটের নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী। রাতের আধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ফরিদপুরের স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। নিয়মিত বালু তোলায় হুমকির মুখে পড়েছে শহররক্ষা বাঁধ ও নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশেই করা হয় বালু উত্তোলন। ফরিদপুর থেকে জাকির হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। এভাবেই রাতের আধারে চলছে বালু উত্তোলন। অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফরিদপুরের সদর উপজেলার ডিঙ্গিরচর ইউনিয়নের 1.5 কিলোমিটার এলাকার বিভিন্ন স্থান থেকে বালু তুলছে প্রভাবশালী একাধিক চক্র। স্থানীয়রা জানায়, স্থানীয় প্রভাবশালী একাধিক চক্র রাতের আধারে বালু উত্তোলন করছে। দিনের বেলায় কোনো কাজ না করলেও সন্ধ্যা নামলেই শুরু হয় কার্যক্রম। ফলে হুমকির মুখে শহররক্ষা বাঁধ ও নদী তীরবর্তী স্থানীয়দের বসতবাড়ি। ভাঙনে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা। আমার বাড়ি এই জায়গা, আমার এই জমিন কাইটে নিয়ে গেছে, মানা করি শুনলাম আমার পাশের জমিনওয়ালা জমিন কাইটে নিয়ে গেছে, কাইটে নিয়ে প্রতি বছর কাইটে নিয়ে যার ভাঙিয়া ভেঙে পড়ে। সরকার তো আমাকে রক্ষা করার জন্য বার্তা দিছে। এখন যদি বালিঘাটের পদ্মা তাইগে আসলে বরং আমরা আরো ক্ষতির ভেতরে পড়ে যাওয়ার সম্ভব থাকবে। কঠোর শাস্তির ব্যবস্থা চাই, আর আমাদের এখানে যাতে না কাটতে হবে সেই ব্যবস্থা যেন প্রশাসন নেয়। পাবো বলছে, অবৈধভাবে বালু উত্তোলন করায় বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যে ক্ষতিটা হয়ে গেছে এটা কিন্তু অপূরণীয়। এই ক্ষতি আসলে কোনোভাবেই পোষায় উঠতে পারবো না। আমাদের অনেক জায়গায় ইতিমধ্যে ব্লক সরে গেছে এবং আমরা যদি আশা করতেছি বর্ষাকালে এই ব্লকগুলো আবার ধসে যেতে পারে। এদিকে বালু উত্তোলনের স্থানগুলো ও শহররক্ষা বাঁধ পরিদর্শন করেছে প্রশাসনের কর্মকর্তারা। আশ্বাস দেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিব, পুলিশ
যারা আছেন সহযোগিতা করবে, আমরা সকলে মিলে সহযোগিতা করবে। আশ্বাস নয়, প্রশাসনের পদক্ষেপে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরায় সমুদ্রে কমেছে মাছের উৎপাদন, ফলে মৎস্য অবতরণ কেন্দ্রেও কমেছে সরবরাহ। তথ্য বলছে 2023 সালের তুলনায় 2024 সালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ অবতরণ কমেছে প্রায় 200 মেট্রিক টন। তবে মাছের দাম বেশি থাকায় বিগত সময়ের থেকে রাজস্ব আয় বেড়েছে 13.5%। পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। একসময় যেখানে মাছ আর মানুষের ভিড়ে পা রাখার জায়গা হতো না, এখন অনেকটাই ফাঁকা। এটি বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের চিত্র। জেলেরা বলছে, আগের তুলনায় সমুদ্রে মাছের উৎপাদন কমেছে, যার প্রভাব পড়েছে অবতরণ কেন্দ্রে। তথ্য বলছে 2023 সালের তুলনায় 2024 সালে মাছের সরবরাহ কমেছে প্রায় 200 মেট্রিক টন। তবে মাছের সরবরাহ কম হলেও দাম বেশি হওয়ায় আগের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে প্রায় 13.5%। তবে সমুদ্রে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ক্ষতির মুখে জেলেরা। আগে যত মাছ পাওয়া যায় তো সাগরে ইলিশ মাছ, এখন এই মাছটা খুবই কম। এখন বর্তমানে কেউ লস কাটাই উঠতে পারতেছে না। যে মাছ আমরা পাইছি সাগরে, এই মাছ আমাদের বাজার খরচ হইব না, ফ্যামিলি সংসার চালাবো, আমাদের হাতে এই ক্ষমতা নাই, অনেক মাছ কমে গেছে। যারা জেলের আমরা, আমাকেও অনেক কষ্ট হয় এই বিধায় যে মাছ পাই তাতে বাজার খরচ হয় না। গবেষকরা জানান, নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণ করায় সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে। বিষ প্রয়োগ প্লাস হচ্ছে ওভার এক্সপ্লয়টেশনের মাধ্যমে এই জায়গাগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছি, ফলে হচ্ছে এই মাছ দিন দিন কমে যাচ্ছে। আমরা যদি এই অবস্থা থেকে বের হয়ে না আসতে পারি, সামনের বছরগুলোতে এই মাছ ধারাবাহিকভাবে আরো কমতে থাকবে। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণ ও অসাধু জেলেদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানান এই কর্মকর্তা। মৎস্য বিভাগ থেকে আমরা সারা বছর অভিযান করি। আমরা অবৈধ ঘোপ জাল, অবৈধ বেহুন্দি জাল, অবৈধ আপনার যে জালগুলো মাছের উৎপাদনের সাথে আপনার সরাসরি আপনার উৎপাদন ব্যাহত করে, সেই জালের বিরুদ্ধে আমাদের অভিযান সারা বছরই অব্যাহত আছে। ইমরুল কায়েস, RTV। দর্শকের বিষয়ে আরও জানাতে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম শুভ। সমুদ্রে মাছ কমার কারণ হিসেবে জেলেরা কি বলছেন জানাবেন, আর আরও জানতে চাইবো যে মাছ না পেয়ে জেলে পরিবারের এই মুহূর্তে কেমন অবস্থা দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায়। জানেন যেখানে গভীর সমুদ্র থেকে কিন্তু মাছ শিকার করে এই ঘাটে বিক্রির উদ্দেশ্যে আসে দেশের বিভিন্ন অঞ্চলের জেলেরা। বর্তমানে সাগরে সামুদ্রিক মাছের ভরা মৌসুম চললেও এই মৌসুমে কিন্তু তেমন মাছের দেখা মিলছে না, কারণ নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার করার কারণেই যে এই মৎস্য অবতরণ কেন্দ্রে আমরা দেখেছি ছোট ছোট গুঁড়ো মাছ কিন্তু প্রতিদিন বিক্রি করতে নিয়ে, সেটা সরকারি বন্দরেও কিন্তু যে অবৈধ মাছ এখানে বিক্রি হচ্ছে, প্রতিনিয়ত অবৈধ ট্রলিং জাল দিয়ে কিন্তু সাগরের মাছ একদম নিধন করে ফেলছে। এতে কিন্তু জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং এই মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু একটা সময় মাছের বেশ সরবরাহ ছিল, এখন কিন্তু যে অবৈধভাবে ট্রলিং জাল দিয়ে মাছ শিকার করার কারণে কিন্তু যে নিষিদ্ধ পদ্ধতির আরো নানা জাল রয়েছে, যেমন ঘোপ জাল, বেহেন্দি জাল, ভাদা জাল, এইসব জালের কারণে কিন্তু নিধন হচ্ছে ছোট ছোট আকৃতির পোনা মাছ। এর ভিতরে কিন্তু রয়েছে ইলিশ সহ। আমরা একটা সময় এই ঘাটে কিন্তু দেখেছি নানান ধরনের কিন্তু সামুদ্রিক বড় বড় মাছ আসতো, সেখানে কিন্তু একদম এখন খুবই কম। আমি যে দেখাতে যাই, আমার পাশেই একটি ট্রলার রয়েছে, এই ট্রলারটি কিন্তু প্রায় 21 দিন পরে কিন্তু এই ঘাটে এসেছে। তারা কিন্তু বলেছেন যে যে বাজার করে যে টাকা দিয়ে গেছে তাতে কিন্তু তারা লাভবান তো হওয়ার দূরের কথা, লোসখান হওয়ার কিন্তু অনেকটা সম্ভাবনা রয়েছে, এবং লোসখানে যে পরিমাণে বাজার খরচা করে গিয়েছে তাতে কিন্তু যে তারা লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই খরচা করে গিয়েছে, তাতে কিন্তু যে তারা লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু। জি, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের ভালুকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শুরু হয়েছে ছবি তোলার কার্যক্রম। নতুন ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে একে ছবি তোলে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এদিকে উপজেলা নির্বাচন অফিসার শামসুন নাহার ভূঁইয়া জানান, এবারের ভোটার তথ্য হালনাগাদ কর্মসূচিতে ভালুকায় 15,000-এর বেশি নতুন ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বরিশালের বেলস পার্কে বিপিএল এ টানা দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দলটির সমর্থকরা। দুপুরে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা বরিশাল বিমানবন্দরে নামলে রাজস্বিক সংবর্ধনা পায়। এরপর টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান। প্রথমে তারা মধ্যাহ্নভোজ করেন, এরপর বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এদিন বরিশালের 2টি ট্রফি উন্মোচন করা হয় ভক্তদের জন্য। অনুষ্ঠানকে রাঙিয়ে তুলতে বিশেষ কনসার্টের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ট্রফি উৎসবে এদিন মঞ্চ মাতাতে দেখা যাবে সঙ্গীত শিল্পী হাসানকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ক্যাডার পরিচয় দিয়ে শিক্ষা কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি এক কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ঘুষ চাওয়ায় শিক্ষা কর্মকর্তাকে হুমকি দিয়েছিলেন বলে দাবি করেছেন হুমকিদাতা নজরুল ইসলাম বাচ্চু। নওগাঁ থেকে আরিফুল হক সোহাগের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমানকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে উপজেলার চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম বাচ্চুর সমালোচনায় নেটিজেনরা। আলোচিত সেই কল রেকর্ডে নজরুল ইসলাম নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার পরিচয় দিয়ে গালিগালাজ করেন ওই কর্মকর্তাকে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার নজরুল ইসলাম বাচ্চু। হ্যাঁ, আমি কিন্তু কই রাজপথের লড়াকু সৈনিক আমি। আচ্ছা হোক ভাই, যেটা কথা আপনি বলতে পারি থাক। এ নিয়ে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান জানান, গেল 29 জানুয়ারি চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজে তিনি ল্যাব দেখতে গিয়েছিলেন। ওই ল্যাবের দায়িত্বে থাকা নজরুল ইসলাম বাচ্চু সেদিন কলেজে ছিলেন না। আমার মনে হয় যে শিক্ষকদের সহনশীল হওয়া দরকার। বিষয়টা যার যে বিষয় না তার সাথে নাক গলানো বিষয় নয় আমি মনে করি। আর এটা তো প্রিন্সিপালের সাথে আমার কাজ, তাই না? ওনার সাথে আমার কাজ না। তো আর ওনাকেও আমি চিনি না, এখনো দেখিনি। এদিকে নজরুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, ল্যাব অডিট করতে এসে কলেজ কর্তৃপক্ষের কাছে ঘুষ দাবি করেছিলেন ওই কর্মকর্তা। উনি দলের কথা বলছেন, আমিও দলের কথা বলছি এই। আর উনি আসে এই যে আপনার এই যে ল্যাব ইয়া করতে আসে 5,000 টাকা ঘুষ চাইছে। ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান জানান, সরকারি নিয়ম মেনে তিনি ল্যাব পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিয়েছেন। মূলত হুমকির বিষয়টি ঢাকতেই ঘুষের অভিযোগ তোলা হচ্ছে। সাইয়েদ মাহমুদ, RTV। প্রতিবছর ভরা মৌসুমে কর্মব্যস্ততা বাড়ে গোপালগঞ্জের শুটকি পল্লীগুলোতে। চলে মাছ শিকার, বাছাই ও শুকানোর কাজ। তবে অবৈধ জালের ব্যবহার সহ মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে এবার কাঙ্ক্ষিত পরিমাণ মাছ মিলছে না। এতে কমেছে শুটকি উৎপাদন, লোকসানের সংখ্যায় জেলে ও ব্যবসায়ীরা। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। দেশীয় প্রজাতির মাছের জন্য সারা দেশেই বেশ কদর গোপালগঞ্জের। জেলার মুকসুদপুরের চান্দার বিলে একসময় নানা প্রজাতির মাছ পাওয়া যেত। জলির পারে গড়ে উঠেছিল শত শত শুটকির চাতাল, যেখানে কাজ করে সংসার চালাতো এখানকার হাজার হাজার শ্রমিক। তবে মাছ সংকটে পরিস্থিতি আগের মতো নেই। আমি যেমন এই শুটকি পাইছে 3টা ছেলে মেয়ে অনার্স কমপ্লিট করাইছি। আমি দেখছি অন্তত 20 থেকে 25টা খোলাই নদীর পার দিত, এখন মাত্র 2টা খোলা আছে। শ্রমিক ও চাতাল মালিকরা জানায়, চায়না জাল, কারেন্ট জাল ও ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা ও নানা রকম প্রাকৃতিক কারণে খালে বিলে মাছ কমে গেছে। এতে শুটকির ভরা মৌসুমেও এমন সংকট। আমাদের এই চান্দার বিলে নানান রকমের শর্টকল, চায়না জাল, কারেন্ট জাল, এগুলোতে মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এগুলো যদি সরকার নজর দিনে দেখে তাহলে হয়তো আবার এই প্রাকৃতিক মাছ দেশে ফিরে পাওয়া সম্ভব। এগুলা আমাদের সরকার ছাড়া আর কোনো আমাদের আর উপায় নাই। সরকারের দ্বারা আমরা আবেদন জানাই, এই চায়না জাল থেকে আর এই শর্টকল থেকে আমাদের বাঁচান, নইলে আমাদের এখানে লোকও মারা যাবে আর এই দেশের এই খাবার দর পাবে না। গোপালগঞ্জে উৎপাদিত মিঠা পানির পুঁটি, খৈলসা, চান্দা, মলা, ইচা, ট্যাংরা, গুচি, কাকিলা ও টাকি সহ নানা ধরনের শুটকি দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি হয়। জেলায় শুটকির উৎপাদন ঠিক রাখতে নানা পদক্ষেপের কথা জানায় প্রশাসন। এরকম নানা ধরনের অবৈধ কাজের সাথে আমাদের অসাধু জেলেরা জড়িত আছে। এইগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করছি, যাতে করে এই অবৈধভাবে মাছ ধরা থেকে
অসাধু জেলেরা বিরত থাকেন। সৈয়দ মাহমুদ, RTV। মৌলভীবাজারের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত 2 দিন ধরে জেলার তাপমাত্রা নেমে এসেছে 8-এর ঘরে। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশার কারণে সকাল ও রাতে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগ পোহাচ্ছে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। ভোগান্তিতে আছে কৃষকরাও। ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগ। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের কমিটি বিলুপ্ত ও নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ হয়েছে। এতে আগামী 6 ঘন্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সকালে সিরাজগঞ্জ শহরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, 8 ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে। কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী 6 ঘন্টার মধ্যে এটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি দেওয়া হবে। খুব শীঘ্রই বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র পাঠানো হবে বলেও এ সময় জানান তারা। চতুর্থ অন্ধ টি20 বিশ্বকাপ রানার আপ বাংলাদেশ দল বর্তমানে যশোর ব্লাইন্ড ক্রিকেটের আমন্ত্রণে তারা এ সফরে যুক্ত হন। এতে মাইকেল মধুসূদন একাদশ ও তরিকুল ইসলাম একাদশ নামে তারা প্রীতি ম্যাচে অংশ নেন। গতকাল শহরের টাউন হল মাঠে অনুষ্ঠিত ম্যাচে 7 উইকেটে জয় পায় মাইকেল মধুসূদন একাদশ। এর আগে পুলিশ সুপার জিয়া উদ্দিন ম্যাচের উদ্বোধন ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ম্যাচ শেষে খেলোয়াড় সহ সংশ্লিষ্ট সবাই কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পরিদর্শনে যান। দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ মানববন্ধনের খবরাখবর জানাচ্ছে নাদিরা সুলতানা। স্বৈরাচার রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং গাজীপুরে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং সন্ত্রাসীদের বিচার দাবিতে বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মশাল মিছিল করা হয়েছে। ঝালকাঠির রাজাপুরের মঠবাড়িয়াকে মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2 যুবক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়েছে। স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা প্রতিশ্রুতি পূরণ করে নাই বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জারিফ তুহিন। ব্রাহ্মণবাড়িয়া শিবপুরে কৃষক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের সব সমস্যার সমাধান হলো সুষ্ঠু নির্বাচন, এ মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। যশোরের কাশিমপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। দিনাজপুরের বিরামপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি বের করা হয়েছে। সিলেটের স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু। নাদিরা সুলতানা, RTV। জেলা সংবাদে পর্যন্ত। সন্ধ্যা সংবাদ 7:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।